তোমাদের পরীক্ষা কবে না? সেই কারণে এগুলো আমাদের জানতে হবে আর কি। এগুলো আমাদের সব সময় প্রতিনিয়ত প্রত্যেক দিন কথাবার্তায় এবং আমাদের সাধারণ যে অফিস আদালতে যে আমাদের লেখা অথবা আমরা যাই লিখি বা আমরা দৈনন্দিন যা লিখবো অথবা লিখি বা কথা যা বলবো, এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু আসলে এই প্রেপোজিশন গুলো খুব বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে বেশি এগুলো। কারণ আমরা টাইম, কোনো কাজের কথা বললে টাইম নিয়ে কথা বলি। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ তো ক্লিয়ার? জি স্যার। স্যার ফর নিয়ে একটু বললে ভালো হইতো। হ্যাঁ, ফর নিয়ে আরেকবার বললে ভালো হইতো। সিন্স ফরের ও ফর। আচ্ছা, গুড। আতিকুর রহমান। আচ্ছা, সিন্স ফরের বিষয়টা হচ্ছে, ফর আমরা এটা বলেছি যে অতীতের সময়ের ক্ষেত্রে আমরা সিন্স এবং ফর ব্যবহার করি। যেমন এই সিন্সটা হচ্ছে নেম অফ টাইমের ক্ষেত্রে, নেম অফ টাইম, সিন্সটা নেম অফ টাইম। এটা নেম অফ টাইম হতে পারে এই যে 24 ঘন্টার নাম, 8টা, 7টা, 6টা। তাহলে আমি 6টা থেকে 10টা পর্যন্ত প্রায় 4-5 ঘন্টা ধরো। তাহলে আমি যদি বলি আমি 6টা থেকে পড়ছি, তাহলে 6টা হচ্ছে এটা সময়ের নাম, তাহলে সিন্স 6। কিন্তু 6টা থেকে এই পর্যন্ত 6 ঘন্টা, তাহলে আমি 6টা থেকে না বলে যদি আমি বলি 6 ঘন্টা পর্যন্ত বা 6 ঘন্টা ধরে, হ্যাঁ, বা 6 ঘন্টা নাগাদ আমি পড়তেছি বা আমি ঘুমাচ্ছি বা আমি কাজ করছি, তখন কিন্তু ফর। কারণ 6 ঘন্টা কিন্তু সময়ের নাম নয়। যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট টাইম ইজ ইট, তুমি কি বলবা 6 আওয়ার্স, ইটস নাও 6 আওয়ার্স, এরকম বলবা না? বলবা না। তাহলে তোমাকে বলতে হবে এখন 10টা বা 6টা বা 8টা বা 9টা, তাহলে এটা হচ্ছে সময়ের নাম। সোজা কথা বলতে গেলে, যে সময়ের নাম যদি উল্লেখ না থাকে অতীতের কোনো সেন্টেন্সে বা অতীতের কথাবার্তায়, তাহলে দেখা গেল সেখানে আমাদের এই ফরটা বলতে হবে সময়ের নাম উল্লেখ না থাকলে। যদি এই সময়ের নাম উল্লেখ না থাকলে তাহলে সময়টা কিভাবে আসবে? সময়টা হবে অ্যামাউন্ট হিসেবে, একটা অ্যামাউন্ট, একটা সামেশন, একটা যোগফল, সেই হিসাবে আসবে। বুঝতে পেরেছো? তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর। আমি যদি বলি সোমবার থেকে আমি এই এই বিষয়ে গবেষণা করছি, সোমবার থেকে এই বিষয়ে আমি গবেষণা করছি, তাহলে তোমাকে অবশ্যই সিন্স বলতে হবে, কারণ সোমবারটা হতে পারে না। যদি বলি আমি এই 5 দিন ধরে, 3 দিন ধরে, 4 দিন ধরে, কারণ 3 দিন, 5 দিন, 7 দিন কিন্তু সময়ের নাম নয়। 1 মাস, 3 মাস ধরে, এটা কিন্তু সময়ের নাম নয়। 1 মাস, 3 মাস আগে কোন মাস ছিল? অগাস্ট, তোমার এই যে জুলাই, জুন, এগুলো হচ্ছে সময়ের নাম। 5 বছর ধরে, 3 বছর ধরে, এগুলো কিন্তু সময়ের নাম নয়, এগুলো হচ্ছে অ্যামাউন্ট অফ টাইম, সেক্ষেত্রে ফর। আচ্ছা, আরেকটা বিষয় একটু খেয়াল করতে হবে আমাদের সময়ের ক্ষেত্রে, যেহেতু আমরা টাইম অফ প্রেপোজিশন আলোচনা করেছি, মানে আমাদের মানে ওয়াচ টাইম অথবা ক্লক টাইম আমাদের কিভাবে বলতে হয়, এটা কি আলোচনা করেছিলাম? এটা আবার ব্রিটিশ আমেরিকানদের মধ্যে একটু ঝামেলা আছে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে এবং জানতে হবে। না হয় হচ্ছে কেউ তোমাকে, কোনো ফরেন কান্ট্রিতে গেলা তুমি, যদি এই প্রেপোজিশনের কারণেই কিন্তু তোমার বুঝতে প্রবলেম হবে। এই প্রেপোজিশনের কারণেই তুমি কনফিউজড হয়ে যাবে যে এটা কি 8:45 বললো না 8:15 বললো, ক্লাসটা 8:45 বললো না 8:45, মানে না 8:15 বললো, কেমন এটা? এবং এটা ব্রিটিশ আমেরিকান দুইজনের মধ্যে একটু পার্থক্য আছে। এই টেলিং টাইমের মধ্যে আবার প্রেপোজিশনের ব্যবহার আছে, এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এগুলো হুটহাট করে চলে আসে আর কি, হালকা পাতলা। আর তাছাড়া এগুলো প্র্যাকটিক্যাল লাইফে খুব বেশি দরকার। এটা নিয়ে কি আলোচনা করেছিলাম? না স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে জাস্ট একটু লিখো। যদি জিজ্ঞেস করো হোয়াট টাইম ইজ ইট, এই কথা যদি প্রশ্ন করা হয়, তাহলে এই কথার উত্তরে আমরা যে টাইমটা বলি, যেমন ধরো এখন 10:15, লিখো এখন ঠিক 10:15, লিখো এখন 10:15, এটা লিখো এখন 10:15। এটার ইংরেজি হচ্ছে টাইম। বলতে গেলে মনে রাখবা ইট দিয়ে বাক্যটা শুরু করতে হবে এবং ইজ আসবে। ইট ইজ। টাইমটা 10:15 মানে প্রায় 10 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, এই কারণে এটা প্লুরাল হবে না, এটা হচ্ছে ইউনিট অফ টাইম। কেমন? একটা ইউনিট মেজারমেন্ট প্রকাশ করছে। এই ইউনিট মেজারমেন্ট যখন প্রকাশ করে তখন ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, এটা আমরা জানি, আমরা সবাই জানি। তাহলে কথাটা ইট ইজ দিয়ে শুরু করতে হবে, এরপর কম অথবা বেশি মিনিটটা উল্লেখ করতে হবে, ঘন্টাটা আসবে সবার শেষে একটা প্রেপোজিশনের পরে। কেমন? তাহলে এখন 10:15, এটাকে বলতে হবে ইট ইজ
a quarter past 10 লেখো, ইট ইজ আ কোয়ার্টার পাস্ট 10। এ কোয়ার্টার মানে হচ্ছে 15 মিনিট, কারণ 60 মিনিটকে ভাগ করা হয়েছে 1 ঘন্টাকে ভাগ করলে 4 কোয়ার্টার হয়। তাহলে ইট ইজ 15 মিনিটস পাস্ট 10 অথবা ইট ইজ আ কোয়ার্টার পাস্ট 10 লিখো। ইটস আ কোয়ার্টার পাস্ট 10 এটা বলে ব্রিটিশরা, পাস্ট শব্দটা ব্যবহার করে ব্রিটিশরা। ওরা বলে যেহেতু 10টা অতীত হয়ে গেছে, হ্যাঁ, সে কারণে আমরা পাস্ট ব্যবহার করব। আচ্ছা, আমেরিকানরা বলে ইটস আ কোয়ার্টার আফটার 10। আমেরিকানরা পাস্টের জায়গায় আফটার বলে, অর্থাৎ 10টার পরে 15 মিনিট হয়েছে, তার মানে 10:15 বা 10:15 বা 10টা বেজে 15 মিনিট, আমরা যেভাবেই বলি। আমার কথা শুনতে পাচ্ছ সবাই? ক্লিয়ার? একটু ক্লিয়ার করে বলেন। আচ্ছা, আর একটু ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে যে আমরা যে সময়ের টাইমটা বলি, এখন কয়টা বাজে? এখন 10:15। আমার কথাটা শুনতেছো? এখন 10:15 ফাহিমা, এখন 10:15। হ্যাঁ, তাহলে এখন 10:15 এটাকে ইংরেজিতে বলতে গেলে বা যে কোনো টাইম বলতে গেলে এটাকে ইট ইজ দিয়ে কথাটা শুরু করতে হবে। ইট ইজ, ইট ইজ, এরপরে কত মিনিট কম অথবা বেশি সেটা বলতে হবে। এখানে আমাদের বেশি, 10টা বেজে 15 মিনিট বেশি, তাহলে ওই মিনিটটা এরপরে বলতে হবে। ইট ইজ আ কোয়ার্টার, কোয়ার্টার QUARTER 15 মিনিটকে বলা হয় কোয়ার্টার, এক কোয়ার্টার বলে 15 মিনিটকে। অথবা কোয়ার্টার না বললেও তুমি এটাকে এভাবে বলতে পারো, ইট ইজ 15 মিনিটস, 15 মিনিট। ইট ইজ 15 মিনিটস পাস্ট 10, 10টা বেজে 15 মিনিট অথবা 10:15। তাহলে ইট ইজ 15 মিনিটস পাস্ট 10, এই পাস্ট শব্দটা ব্যবহার করে ব্রিটিশরা, পাশে লিখে রাখো ব্রিটিশ। এরপরে বাক্যটাকে আবার লেখো, ইট ইজ 15 মিনিটস আফটার 10। এই আফটার ব্যবহার করে আমেরিকানরা, পাশে আমেরিকান লিখে রাখো। পরীক্ষায় যদি এরকম আসে, হ্যাঁ, তাহলে এই পাস্ট অথবা আফটার যদি লিখো তাহলে পাশে ব্রিটিশ অথবা আমেরিকান লিখে দিও, কারণ এক্সটার্নালের চোখে যদি পড়ে তাহলে ওনার মাথায় নাও থাকতে পারে। ওনার মাথায় যদি থাকে এখানে পাস্ট হবে, সে আফটার দিল কেন, অথবা ওনার মাথায় যদি থাকে এখানে আফটার হবে, সে পাস্ট দিল কেন, তাহলে কেটে দেবে। সে কারণে ব্রিটিশ অথবা আমেরিকান এটা পাশে ব্র্যাকেটের ভিতর লিখে দিবা। প্রেপোজিশনটা যে জায়গায় লিখবা তার পাশেই ব্র্যাকেটের ভেতরে এটা ইয়ে করে দেবা, মেনশন করে দেবা। আচ্ছা, তাহলে পরীক্ষায়ও কি ওগুলা ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে? হ্যাঁ, পরীক্ষার হলেই তো লিখে দেবা। পরীক্ষার ভেতরে ব্রিটিশ আমেরিকানদের মধ্যে যেই পার্থক্যটা আছে প্রেপোজিশনের, হ্যাঁ, তো সেই পার্থক্যটা জাস্ট একটু ব্রিটিশ, তুমি যদি ব্রিটিশটা লিখো পাশে লিখে দিবা ব্রিটিশ, তাহলে যিনি এক্সটার্নাল, তোমাদের খাতাটাতে 2 জন দেখবে, আমি দেখবো এবং আরো একজন দেখবে, তাহলে যিনি এক্সটার্নাল উনি যদি বাই চান্স যদি কোনো টেনশনও থাকে তাহলে ওনার চোখে পড়লে তাহলে উনি কাটবে না, এটা বোঝা গেছে? সেই কারণে না কাটার মতো। বলো মারুফ খান। হ্যালো, হ্যালো। স্যার, হ্যাঁ, জান্নাত বলো। পার্থক্যটা আর একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, আবারও বলতেছি যে এখন 10:15 এই কথাটা বাংলায় লিখেছো খাতায়? এখন 10:15 বা এখন 10টা বেজে 15 মিনিট এই কথাটা বাংলায় লিখো। তাহলে লেখার পরে লেখো ইট ইজ 15 মিনিটস পাস্ট 10, এই কথাটা লিখো। এটা হচ্ছে ব্রিটিশ, পাস্ট ব্যবহার করে ব্রিটিশরা, পাস্ট এই প্রেপোজিশনটা ব্যবহার করে ব্রিটিশরা, ফার্স্ট। তারপরে লিখো ইট ইজ 15 মিনিটস আফটার 10, এই আফটার শব্দটা ব্যবহার করে, আফটার এই প্রেপোজিশনটা ব্যবহার করে আমেরিকানরা। তুমি দুইভাবেই বলতে পারো। কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট টাইম ইজ ইট, তুমি বলতে পারো ইট ইজ 15 মিনিটস পাস্ট 10, অথবা ইটস আ কোয়ার্টার, 15 মিনিটকে এক কোয়ার্টার বলে, 4/1 অংশ আর কি, 1/4। তাহলে এই ইট ইজ 15 মিনিটস অথবা ইটস আ কোয়ার্টার পাস্ট 10, বুঝতে পেরেছো? এই পাস্ট শব্দটা ব্যবহার করে ব্রিটিশরা। এই পাস্ট লিখে পরীক্ষার হলে যদি আসে তাহলে ব্র্যাকেটের ভেতর ব্রিটিশ এই কথাটা লিখে দেবা।
যদি পাস্ট যদি স্যার AM PM এগুলো লিখতে হবে তো কোনটা? স্যার মানে এখন যেমন AM মানে AM PM ওটাও তো উল্লেখ করতে হবে আচ্ছা আচ্ছা, আমি বলি তোমাকে এই মুহূর্তে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট টাইম ইজ ইট, তুমি যদি বলো ইটস কোয়ার্টার পাস্ট 10, এখন 10:15। এখন কি রাত 10:15 না দিনের 10:15, এটা কিন্তু সবাই জানবে, যে তোমাকে জিজ্ঞেস করতে সেও বুঝবে এখন কি দিন না রাত। কথাটা বুঝতে পেরেছো? সে কারণে এই জায়গায় AM আর PM লেখার দরকার নেই। যখন তুমি লিখবা, যখন তুমি কোনো সেন্টেন্স লিখবা কোনো প্রোগ্রামের জন্য, হ্যাঁ, যে আগামী অমুক তারিখ এতটায় প্রোগ্রামটা হবে, 10টায় প্রোগ্রাম হবে, তাহলে 10টায় প্রোগ্রামের ক্ষেত্রে তোমাকে AM PM উল্লেখ করতে হবে, কারণ এটা কি সকাল 10টা না রাত 10টা? হ্যাঁ, এটা কি এই তোমার এই সকাল 7টা নাকি সন্ধ্যা 7টা, এটা তোমাকে উল্লেখ করতে হবে লিখার ক্ষেত্রে। আদারওয়াইজ দরকার নেই, কারণ এখন তো সূর্য উঠেছে, দিন সবাই জানবে, দেখতেছে এটা। আর এটা এখন সোয়া 10টা, এটাকে কোয়ার্টারে কিভাবে বলা যায়, কোয়ার্টার ইউজ করে? বলতেছি তো, তুমি 15 মিনিট, ইট ইজ 15 মিনিটস না বলে ইট ইজ আ কোয়ার্টার, মানে ইট ইজ আ কোয়ার্টার পাস্ট 10 এভাবে বলতে পারো। সেটাই বলতেছি, যদি 15 মিনিট হয় কেমন, তাহলে ইটস আ কোয়ার্টার পাস্ট 10 এভাবে বলতে পারো। মারুফ, মারুফ খান যে MD লিখেছো, MD, M বড় হাতের D বড় হাতের, এই D বড় হাতের মানে হবে ম্যানেজিং ডিরেক্টর। কেমন? হ্যাঁ, এই যে তোমাদের নামের মধ্যে বড় হাতের ছোট হাতের এগুলো কিন্তু অনেক ভীষণ, ভাইবা বোর্ডে সিভিতে বিভিন্ন জায়গায় তোমার নাম লিখো বলে এটা কিন্তু টেস্ট করে, এই MDটা দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় টেস্ট করে। M বড় হাতের D বড় হাতের দিলে শেষ। কারণ তুমি তোমার মোহাম্মদ শব্দটার, আমরা জানি প্রত্যেকটা নামের শব্দের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হয়, তাই না? এই যেমন মারুফ খান, মারুফের এমটা বড় হাতের দিয়েছো, গুড। খানের খেটা বড় হাতের দিয়েছো, গুড। কিন্তু M বড় হাতের, ডিটা বড় হাতের কেন? ডিটা তো অবশ্যই ছোট হাতের, কারণ মোহাম্মদের শেষ অক্ষরটা হচ্ছে ডি, এটা এক শব্দ, তাহলে ডিটা অবশ্যই ছোট হাতের হবে। বুঝতে পেরেছো? ম্যাক্সিমাম ছেলেরা এই মোহাম্মদ লিখতে গিয়ে এই এই কাহিনী করে ফেলে। এই MD যদি দুইটা যদি বড় হাতের দাও, তাহলে বিদেশিরা ধরে নেবে ম্যানেজিং ডিরেক্টর, তুমি কোনো একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তখন জিজ্ঞেস করবেন তুমি তুমি কোন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, কেমন? তো অথবা আমাদের দেশে হলে তোমাকে চিৎকারি করবে, বলছে তুমি তো তোমার নামটাও লিখতে পারো না, কি পড়াশোনা করেছো? আচ্ছা, মারুফ এত সকাল সকাল ডিরেক্টর হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের ভুল হয়, এটা শুধু মারুফের না, ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমি একেবারে 60-70% স্টুডেন্টের এই অবস্থা দেখেছি আর কি, MDটা বড় হাতের লিখে। আচ্ছা, যেটা বলছিলাম যে যদি এখন বলা হয়, যে এখন কটা বাজে, এখন বাজে 10টা 24, তাহলে এখন 10টা 24 কি হবে ইংরেজিতে বলতো? ইট ইজ বলে মিনিটটা বলে ফেলবা, তাহলে 24 মিনিট এটা বলে ফেলবা আগে, তাহলে ইট ইজ 24 মিনিটস ফার্স্ট 10 বলতো, ইট ইজ 24 মিনিটস ফার্স্ট 10, কেমন? ইট ইজ 24 মিনিটস ফার্স্ট 10। আচ্ছা, তাহলে আমি যদি জিজ্ঞেস করি বলতো এখন 10টা 5 মিনিট, it is 5 minutes It is 5 minutes past 10 হ্যাঁ, 5 মিনিটস বলতে হবে, যেহেতু 5 হ্যাঁ, এটা as একের হবে। চাইতে বেশি মিনিট, তাহলে 5 মিনিটস। যদি বলে 10টা 1 মিনিট, It is 1 minute after 10. ভেরি গুড। হ্যাঁ, তাহলে আমেরিকান স্টাইলে আফটার অথবা ব্রিটিশ স্টাইলে আমরা পাস্ট ব্যবহার করতে পারবো, যেটাই আমরা ব্যবহার করি দুইটাই আমাদের দুটোই শুদ্ধ। আচ্ছা, এবার আসো, যদি আমি বলি 10:45, এখন তো বললাম 10:15, যদি বলি 10:45 বা 10টা বাজার 5 মিনিট বাকি আছে বা 10টা বাজার 1 মিনিট বাকি আছে, এই ধরনের কথা আমরা বলি, কেমন? তাহলে সেটা লিখো যে এই এখন 10:45, 10:45 মানে 10টা বাজার 15 মিনিট কম, তাহলে এখন 10:45, ইট ইজ আ কোয়ার্টার। 50 minutes. It is 50 minutes before. It is হ্যাঁ, a quarter before 10. It is a quarter to 10. আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আমরা একটু দেখি, তাহলে ইট ইজ 15 মিনিটস, ব্রিটিশরা ব্যবহার করে টু, কেমন? আমেরিকানরা ব্যবহার করে অফ, কম হলে,
কম হলে, তাহলে এখন যেহেতু 10:45 মানে 15 মিনিট কম আছে এখনো, তাহলে Oh. ইট ইজ 15 মিনিটস টু 10। ইট ইজ 15 মিনিটস টু To 10. 10। এটা হচ্ছে ব্রিটিশ, অথবা অফ 10 এটা হচ্ছে আমেরিকান। 10. কেমন? তাহলে ইট ইজ আ কোয়ার্টার টু 10, অথবা ইটস আ কোয়ার্টার অফ 10, or it is 15 minutes to 10, or it is 15 minutes of 10। কেমন? তাহলে এবার বলো তো 10টা বাজার 5 মিনিট বাকি আছে। It is 15. It is It is It is 5 5 minutes 5 to 10. minutes 5 minutes of 10 to অফ 10. 10 অথবা টু 10। কেমন? স্যার তাহলে প্রথমটার ক্ষেত্রে যখন ব্রিটিশের নিয়মটা বলছিলেন এটা কি PASS হবে না PAST হবে? না, PAST, PAST ফার্স্ট। হ্যাঁ, PAST ফার্স্ট। আচ্ছা, স্যার অফ কোনটা হবে? ও ডাবল এফ না ও এফ? OF OF, অফ। কেমন? OF এর উচ্চারণ হচ্ছে অফ, আর OFF এর উচ্চারণ হচ্ছে অফ। অফ, OF শুধু সিঙ্গেল এফ হলে উচ্চারণ হবে অফ, সরব ভ, অফ। কেমন? অফ 10। এটা হলো সরফ। জি স্যার। স্যার আচ্ছা, ফার্স্টের বানানটা একটু বলেন। হ্যাঁ, কোনটা? কোনটা? ফার্স্ট হচ্ছে PAST পাস্ট, PAST পাস্ট। আচ্ছা আচ্ছা, তাহলে পাস্টের এখানে পাস্টের অর্থ হচ্ছে অতিক্রম করে। কেমন? যেমন যেমন ধরো কেউ বললো যে আমি তো 2 নম্বর গেট আছি, তুমি আসো, কিন্তু আমি কি করলাম, এই তাকে 2 নম্বর গেট ক্রস করে মুরাদ ইয়াতে চলে গেলাম, বহদ্দারহাট চলে গেলাম। কেমন? তাহলে আই ওয়েন্ট টু বহদ্দারহাট পাস্ট হিম, আমি তাকে পাস্ট করেই, অতিক্রম করে বহদ্দারহাট চলে গেছি। কেমন? আই ওয়েন্ট দেয়ার পাস্ট দ্য বিল্ডিং, আমি বিল্ডিংটাকে অতিক্রম করে সে জায়গায় চলে গেছি, এরকম বলে আর কি। এখানে পাস্ট মানে হচ্ছে অতীত নয়, পাস্ট মানে হচ্ছে অতিক্রম করে, প্রেপোজিশন। আচ্ছা আচ্ছা, তাহলে পারা যাবে, তাই না? পারা যাবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে এখন যদি বলা হয় 10:35 মিনিট, ইট ইজ 35 মিনিটস আফটার 10। আফটার 10, ভেরি গুড, অথবা ফার্স্ট 10। আচ্ছা, এখন যদি বলা হয় 11:25 বাকি আছে, It is 25 minutes to 11. ভেরি গুড, ভেরি গুড, অথবা অফ 11। মাশাআল্লাহ, এগুলো তোমরা বাসায় 11 প্র্যাকটিস করবা। হ্যাঁ, বাসায় 11 একটু প্র্যাকটিস করবা, কারণ আমাদের আসলে টাইমটা বলতে হয়। কেমন? টাইমটা বলতে হয়, কারণ ভাইবা বোর্ডে গেলেই তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট টাইম ইজ ইট নাও, তখন তোমাকে ঘড়ি দেখে টাইমটা ইংলিশে বলতে পারতে হবে। কেমন? এগুলো কিন্তু ভাইবা বোর্ডের তোমার স্পিকিং কমিউনিকেশনের স্কিলটা টেস্ট করা হয়। হ্যাঁ, তুমি ঢোকার সাথে সাথে জিজ্ঞেস করবে হোয়াট টাইম ইজ ইট, তখন তোমাকে ঘড়ি দেখে তোমাকে বলতে হবে, অথবা তাদের পেছনে বড় ঘড়ি থাকে, তোমার কাছে ঘড়ি না থাকলেও দেখাই দেবে যে দেয়ার ইজ আ ক্লক, এরকম বলে দেবে, হোয়াট টাইম ইজ ইট, এরকম বলে। কেমন? তাহলে আমাকে দেখার সাথে সাথে বলে ফেলতে হবে, তাহলে আমি যে বলবো এটা কিন্তু অবশ্যই আমাকে প্র্যাকটিসের মধ্যে রেখে দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমাকে দেখতে পাচ্ছো? জি জি স্যার। স্যার। হ্যাঁ স্যার। জি স্যার, সুন্দর লাগতেছে। না, থ্যাংক ইউ। না, আমি বলতেছি মানে এটা আমি দেখতেছি না, এটা আবার ইয়াতে আবার ব্যাক করলো কেন এটা বুঝতেছি না, জুমে চলে আসছে কেন বুঝতেছি না। যাই হোক, সে কারণে জিজ্ঞেস করেছি। আচ্ছা, যেটা বলছিলাম, এবার আসো আমাদের টাইমের ক্ষেত্রে আরো দুটো প্রেপোজিশন আমাদের একটু কনফিউজ করে, এবং পরীক্ষায় সেন্টেন্স কারেকশন হিসেবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এবং তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে। কেমন? এই দুটো প্রেপোজিশন কিন্তু আমাদের বেশি কনফিউজ করে। লিখো, একটা হচ্ছে বিফোর আর একটা হচ্ছে এগো। এগো। হ্যাঁ, এগো এবং বিফোর, এই দুইটা শব্দের অর্থ কি? স্যার বিফোর আর কি? এগো, বিফোর তো আগে, এগো তো মানে অনেক আগে মেবি। পূর্বে। তো পূর্বে মানে কি? আগে, আগে মানে পূর্বে, তাই না? স্যার দুইটাই সেম পড়বে। অনেক আগে, এক্ষেত্রে আমরা এগো, এ লং টাইম এগো। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা দেখি, লিখো। এগো অ্যাডভার্ব বিফোর। আচ্ছা, আচ্ছা, আমরা তাহলে এই দুটো শব্দের ক্ষেত্রে আমাদের সেন্টেন্সে কিন্তু বিভিন্ন সেন্টেন্স কারেকশনে আসে। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। লিখেছো তোমরা? শব্দ দুটো খাতায় লিখো, বিফোর এবং এগো।
আচ্ছা, তাহলে এবার বিফোরের নিচে টান দিয়ে লিখো পাস্ট টু পাস্ট। ফার্স্ট টু ফার্স্ট টাইম অথবা ফার্স্ট টু ফার্স্ট অ্যাকশন, ওভাবে লিখো। লিখি স্যার। আচ্ছা, তাহলে এগোর ওখানে লিখো পাস্ট টু প্রেজেন্ট। পাস্ট টু প্রেজেন্ট, এগোর জন্য স্যার। এগোর জন্য পাস্ট টু প্রেজেন্ট। পাস্ট টু প্রেজেন্ট টাইম বা অ্যাকশন। টাইম অ্যাকশন। আচ্ছা, তাহলে এবার বাক্য লিখো, যেমন হি লেফট। আবার একটু বলবেন? হ্যাঁ, আমি শুনি নাই লাস্ট কথাটা। এগোটা কেন ইউজ হয়? ওইটা পাস্ট থেকে প্রেজেন্ট, আচ্ছা, পাস্ট থেকে প্রেজেন্ট। আচ্ছা, তাহলে এবার একটা বাক্য লিখো যে হি লেফট দ্য ক্লাস বিফোর আই ওয়েন্ট দেয়ার। হি লেফট দ্য ক্লাস বিফোর আই ওয়েন্ট দেয়ার। He left the class before I went there. জি স্যার, লিখছি স্যার। লিখেছো? He left the class before I went there. তারপরে লিখো, তার আরো একটা বাক্য লিখো যে my father bought the house before 2010. স্যার সেন্টেন্সটা আবার বলেন। My father bought the house before 2010. My father bought the house before Before 2010. লিখছি স্যার। আচ্ছা, তারপরে ওখানে পাশে লিখো যে my father bought the house 10 years ago. Years ago. আচ্ছা, তাহলে এবার আমরা বাক্য যা লিখেছি, প্রথম বাক্যটা কি? He left the class before I went There. there. আচ্ছা, তাহলে ওই যে বললাম মানে সেও ক্লাসটা ত্যাগ করেছে আর আমিও সেখানে গিয়েছিলাম, তাহলে এখানে দুটো অতীতের কাজ হয়েছে না? দুটোই অতীতে হয়েছে, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এই কারণে বলা হচ্ছে পাস্ট টু পাস্ট অ্যাকশন অথবা টাইম যদি আমরা বলি পাস্ট টু পাস্ট, অর্থাৎ অতীত থেকে অতীতের সময়ের ক্ষেত্রে আমরা এখানে বিফোর ব্যবহার করব। এই জায়গায় এই বাক্যে এগো ব্যবহার করে দেখো তো কেমন লাগে বাক্যটার মধ্যে। হি লেফট দ্য ক্লাস এগো আই, মানে অড লাগছে না? অড লাগছে না কথাটা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। জি স্যার। তাহলে এখানে এগো আসবে না, কারণ এটা এই বাক্যটা হচ্ছে পাস্ট টু পাস্ট। কেমন?
তারপরের বাক্যটা কি? জি Yes, sir. স্যার স্যার প্রথম বাক্যটার My ক্ষেত্রে father বিফোরটা bought the house. স্যার প্রথম সেন্টেন্সটাতে হি লেফট দ্য ক্লাস বিফোর, ওটাতে স্যার হ্যাড হবে না, হ্যাড লেফট দ্য ক্লাস। আচ্ছা না এখানে আচ্ছা পাস্ট ইনডিফিনিট। আচ্ছা বলতেছি আচ্ছা, একটা বিষয় খেয়াল করতে হবে, আসলে আমরা পাস্ট পারফেক্ট কেন ব্যবহার করি? পাস্ট পারফেক্ট আমরা ব্যবহার করি কোনো কাজের আগে পরে যখন কোনো কাজ হয়। হ্যাঁ, তোমার প্রশ্নটা ঠিক আছে। এবার আমরা বলি এই দুটো কাজ ছাড়াও পাস্ট ইনডিফিনিটে অনেকগুলো কাজ, পাস্ট ইনডিফিনিট দিয়ে আমি অনেকগুলো কাজের কথা বলতে পারবো। আমি বলতে পারবো, দেখো একটু খেয়াল করো, আমি বলতে পারবো যে আই গট আপ অ্যান্ড ওয়াশড মাই ফেস। এই কথাটা বলা যাবে না? এই কথাটা বলা যাবে কিনা যে আমি ঘুম থেকে যাবে উঠলাম, স্যার। যে আমি ঘুম থেকে উঠলাম এবং আমার মুখ ধুলাম, আমি মুখ ওয়াশ করলাম, এই কথাটা বলা যাবে কিনা? অবশ্যই বলা যাবে। যাবে স্যার। হ্যাঁ, তাহলে এই কথাটাকে পারফেক্টে বলার দরকার নাই। আচ্ছা, পাস্ট পারফেক্টের এই কথাটা মানে পাস্ট পারফেক্ট আমরা কখন ইউজ করব, একটা বিষয় একটু মাথায় রাখতে হবে যে অতীতের দুটো পাস্ট অ্যাকশন আমরা পাস্ট ইনডিফিনিট দিয়ে ব্যবহার করতে পারবো। অতীতের 100টা পাস্ট অ্যাকশন আমরা পাস্ট ইনডিফিনিট দিয়ে শেষ করতে পারবো অতীতের, কিন্তু পাস্ট পারফেক্টে দুটো কাজের বেশি বলা যাবে না। কথাটা খেয়াল করবা কিন্তু, বুঝতে পেরেছো? মানে দুটো অতীতের দুটো অ্যাকশন, পাস্ট পারফেক্টে অতীতের দুটো অ্যাকশন ছাড়া বেশি বলা যাবে না, কিন্তু পাস্ট ইনডিফিনিটে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা এরকম অনেকগুলো কথা বলা যাবে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, তাহলে পাস্ট পারফেক্টের কাজটা কি? পাস্ট পারফেক্টের কাজ হচ্ছে যে আমরা যখন দুটো কাজের মধ্যে একটা আগে পরে হয়েছে এবং আগে পরে হওয়ার কারণে কোনো একটা কাজের উপর আমরা এমফেসাইজ করছি, খেয়াল করতে হবে এমফেসাইজ শব্দটা আমি ব্যবহার করেছি, এমফেসাইজ করছি, সে Yes, কারণে sir. কিন্তু আমাদের পাস্ট পারফেক্টের ব্যবহার। কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। Yes, sir. জি স্যার। স্যার স্যার আমরা প্রথম আমরা আমরা এভাবে বলি যে আই হ্যাড রিচড অফিস, কেমন, বিফোর হি রিচড। তার মানে তার, সে যে রিচ করেছে, সে যে অফিসে পৌঁছলো, সে পৌঁছার আগে আমি পৌঁছেছি, এই জিনিসটাকে, আমার পৌঁছাটাকে এমফেসাইজ করার জন্য আমি পাস্ট পারফেক্ট ব্যবহার করছি। কথাটা ক্লিয়ার? অর্থাৎ অতীতের দুটো অ্যাকশনের মধ্যে কোনো একটা অ্যাকশনকে এমফেসাইজ করার জন্য পাস্ট পারফেক্ট ব্যবহার। তাহলে অ্যান্ড দিয়ে মানে পাস্ট ইনডিফিনিটে আমি দুটো অ্যাকশন, তিনটা অ্যাকশন, চারটা অ্যাকশন, পাঁচটা অ্যাকশন আমি ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা নেই। কেমন, যখন আমি শুধু দুটো অ্যাকশনের মধ্যে একটাকে আমি এমফেসাইজ করব তখন আমি সেটা পাস্ট পারফেক্টে নিয়ে যাই। তাহলে এই পাস্ট পারফেক্টের বাক্য শুদ্ধ টু এমফেসাইজ এনি অ্যাকশন বিটুইন দ্য টু অ্যাকশনস, এবং ফার্স্ট ইনডিফিনিটের যে কোনো সেন্টেন্স উইথ ওয়ান অ্যাকশন, উইথ টু অ্যাকশনস, উইথ থ্রি অ্যাকশনস, উইথ ফোর অ্যাকশনস, ফাইভ অ্যাকশনস। আচ্ছা, দ্বিতীয় বাক্যটা কি? My father bought the house before Bought the 2010. house for 2010. আচ্ছা, এখন এটা হচ্ছে 2020, তাই না? তাহলে 2010-এর আগে আমার বাবা এই বাড়িটা কিনেছিল, তাই না? তাহলে আমার বাবা বাড়িটা কিনেছিল সেটা 2010-এর আগে, এটা যেমন অতীত, ঠিক 2010 এটাও কিন্তু অতীত। কথাটা ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে Clear. এই জায়গায় এগোটা লাগিয়ে দাও তো, বাক্যটা হয় কিনা? My father bought the house ago 2010. কেমন অড লাগছে না? হয় না। হয় না, মানে Odd অড লাগছে। লাগছে, কেমন স্ট্রেঞ্জ মনে হচ্ছে শুনতে। জি স্যার। হ্যাঁ, তো এই কারণে আমরা বলি যে মানে পাস্ট টু পাস্ট অ্যাকশনের জন্য সাধারণত বিফোর শব্দটা ব্যবহৃত হয়, এবং পাস্ট টু প্রেজেন্ট এই পর এগো দিয়ে যে বাক্যটা লিখেছো, বাক্যটা My father bought the house 10 years ago. 10 years ago। তাহলে 10 years যে হয়েছে এটা কিন্তু এই 2020 সাল সহ 10 years হয়েছে। 10 years যে হয়েছে এখনো আছে। হ্যাঁ, মানে আমি এটা মোটামুটি আনুমানিক হিসাব করেছি যে 2020-এ আসলে 10 বছর হচ্ছে, পূর্ণ হচ্ছে। তাহলে 2020 কেমন, তাহলে এটা বর্তমান। এই 2020 আমরা এখন একটা প্রেজেন্ট ইয়ারে আছি। আমাদের এখন প্রেজেন্ট ইয়ারটার নাম কি? 2020। 2020. হ্যাঁ, 2020। তাহলে এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইয়ার। তাহলে বলা হচ্ছে যে পাস্ট থেকে প্রেজেন্ট পর্যন্ত যে সময়টা টাচ করবে এটার ক্ষেত্রে আমরা এগো ব্যবহার করি। ক্লিয়ার? ওকে স্যার স্যার। স্যার প্রথম বাক্যটার ক্ষেত্রে বিফোরটা
কানেক্টর হিসেবে ইউজ হয়েছে না? বিফোরটা মানে কানেক্টর হিসেবে ইউজ হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বাক্যে যদি আসে খেয়াল করতে হবে, মানে শুদ্ধ মানে সেন্টেন্স কারেকশনে তোমাদের এরকম 10টা সেন্টেন্স কারেকশন থাকবে, সেখানে কিন্তু এই জাতীয় এই এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু থাকবে, এখানে কোনো মার্ক করা থাকবে না। তোমাদের বাক্যটা দেখে ধরতে হবে, বুঝতে হবে যে বাক্যটার কোথায় প্রবলেম আছে। কথাটা বোঝা গেল? এক জায়গায় যেখানে বিফোর ব্যবহার হবে সেখানে এগো লাগিয়ে দেওয়া হলো, যেখানে এগো হবে সেখানে বিফোর লাগিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তারপরে তোমার প্রেপোজিশন গত ভুল হতে পারে। হ্যাঁ, টাইম অফ প্রেপোজিশনের যে ফিক্সড যে নিয়মটা প্রেপোজিশনের ক্ষেত্রে সবচেয়ে ফিক্সড এবং সুন্দর এবং নির্ভুল প্রেপোজিশন হচ্ছে টাইম অফ প্রেপোজিশনের ক্ষেত্রে, এখানে কোনো কনফিউশন নাই। জাস্ট মানে সেন্স অফ টাইমটা ক্লিয়ার থাকলে তুমি একেবারে নির্দ্বিধায় একেবারে 100% শুদ্ধ করে প্রেপোজিশন ব্যবহার করতে পারবা, পরীক্ষায় লিখতে পারবা এবং প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে পারবা। ঠিক আছে? Yes, sir. আচ্ছা আচ্ছা, এবার আমরা আসি আমাদের আসলে মানে ইন্টারন্যাশনাল এক্সামের যেই ইয়েগুলো আমরা বলেছিলাম, হ্যাঁ সেগুলো আসলে আমরা আলোচনা করব, সেগুলো একদম লং আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। তার আগে প্রিপোজিশনের ওয়াইল এবং হোয়েন নিয়ে একটু আলোচনা করব। ওয়াইল এবং ওয়েন নিয়ে আলোচনা করেছিলাম না এর আগে? শেষ করতে পারেন না, মাঝখানে আটকে গেছিলেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ শেষ শেষ হয় নাই না? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এটা মনে করে দিয়েছে, ভালো হয়েছে। তাহলে একটু লিখো ওয়াইল এবং ওয়েন, ওয়াইল এবং ওয়েন একটু লিখো, দ্রুত লিখো, ওয়াইল এবং ওয়েন। ওয়াইল ভার্সাস ওয়েন, কেমন কলাম করে লিখো, তাহলে লিখতে বুঝতে সহজ হবে। তোমাদের পরীক্ষায় কিন্তু এই ওয়াইল ওয়েল যুক্ত সেন্টেন্স পরীক্ষায় সেন্টেন্স কারেকশনে আসবে, খুব সতর্কতার সাথে আনসার করবা, কেমন? খুব সতর্কতার সাথে আনসার করবা, যাতে 10-এ 10 পেয়ে যাও বা ফুল মার্কসটা যাতে পেয়ে যাও আর কি, যাতে ভালো করতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে হয় আর, কেমন? আচ্ছা, লিখো ওয়াইল দুটো কন্টিনিউয়াস অ্যাকশনকে যুক্ত করবে। ওয়াইল ওয়াইল দুটো কন্টিনিউয়াস অ্যাকশনকে যুক্ত করবে, এটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হতে পারে পাস্ট কন্টিনিউয়াস। অথবা এটা হতে পারে ফিউচার কন্টিনিউয়াস। সোজা কথা, মানে দুটো কন্টিনিউয়াস অ্যাকশনকে সে যুক্ত করবে ওয়াইল। লিখেছো? জি স্যার। আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল লিখো যে I was sleeping while my brother was watching TV. I was sleeping while my brother was watching TV. While my brother was watching TV. লিখেছো? জি স্যার। হ্যাঁ জি স্যার লিখছি। আচ্ছা, তাহলে আরেকটা বাক্য লিখো, রাইট নাও, রাইট নাও I am writing while my mother is cooking. Right now I am writing while my mother While my is mother is cooking. cooking. Right now I am writing while my mother is cooking. Cooking. লিখেছো? ওকে স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে দেখা গেল যে while সবসময় দুটো কন্টিনিউয়াস অ্যাকশনকে যুক্ত করে, কেমন? এটা হতে পারে পাস্ট কন্টিনিউয়াস, এটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হতে পারে ফিউচার কন্টিনিউয়াস। আমরা এবার when এ চলে যাই। when দুটো স্টপড অ্যাকশনকে যুক্ত করবে। when দুটো স্টপড অ্যাকশন অথবা দুটো সিঙ্গেল অ্যাকশনকে যুক্ত করবে when দুটো স্টপড অ্যাকশন অথবা দুটো সিঙ্গেল অ্যাকশনকে যুক্ত করবে।
জি স্যার। কেমন? যেমন মানে সোজা কথা বলতে গেলে দুটো পাস্ট ইনডিফিনিট, মানে দুটো পাস্ট ইনডিফিনিটকে যুক্ত করবে ওয়েন সবসময় দুটো স্টপ অ্যাকশন অথবা দুটো সিঙ্গেল অ্যাকশন অথবা দুটো পাস্ট ইনডিফিনিটকে যুক্ত করবে। লিখো, হি কল্ড মি ওয়েন আই লস্ট মাই ফোন। হি কল্ড মি ওয়েন আই লস্ট মাই ফোন। He called me when I lost my phone. মাই ফোন। Phone, mobile phone আর কি। He called me. He called me when I lost my phone. আই Lost লস্ট মাই my ফোন। phone. হ্যাঁ, অথবা বলতে পারো যে he called me when I fell asleep. He called me when I fell asleep. ফলের past হচ্ছে fell. He called me when I fell asleep. He called me. He called me when I lost my. Sorry, he called me when I fell asleep. বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে when he called me when I fell asleep, এখানে এই when এর আগে পরের অংশটা past indefinite, অর্থাৎ দুটো স্টপ অ্যাকশন বা দুটো সিঙ্গেল অ্যাকশন। হ্যাঁ, he called me when I lost my phone, এটাও এই when এর আগে পরে দুটো past indefinite অর্থাৎ দুটো সিঙ্গেল অ্যাকশনস যুক্ত করে when সবসময়, এটা কিন্তু মনে রাখতে হবে। কেমন? এরপরে আসো 2 নম্বর কথা when এর ক্ষেত্রে, এটা হচ্ছে এক নম্বর কথা। when এর ক্ষেত্রে 2 নম্বর কথা হচ্ছে সকল এজ এবং সকল পিরিয়ড অফ লাইফের ক্ষেত্রে when বসবে, এটা একেবারেই ফিক্সড। 2 নম্বর কথা, সকল এজ, যে কোনো এজ এবং সকল পিরিয়ড অফ লাইফের ক্ষেত্রে when বসবে, while বসবে না জীবনেও। সকল এজ এবং সকল পিরিয়ড অফ লাইফ এর ক্ষেত্রে when ব্যবহৃত হবে। যেমন when I was 10 years old, লিখো when I was 10 years old. তারপর লিখো when I was a child. স্যার লিখেছি। তারপর লিখো when I was a school student. 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 লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, Yes, তাহলে sir. প্রথমটা হচ্ছে when I was 10 years old, তাহলে প্রথমটা হচ্ছে এজ, যে কোনো এজ। যখন আমি 10 বছর বয়সে ছিলাম, 1 বছর বয়সে ছিলাম, 3 মাস বয়সে ছিলাম, এরকম। তাহলে সমস্ত এজের ক্ষেত্রে সবসময় when, কখনো while হবে না, মনে রাখবা কিন্তু। পরীক্ষার হলে while দিয়ে থাকতে পারে, পরীক্ষার হলে এরকম থাকতে পারে while he was or she was 7 years old, while দিয়ে থাকবে। তাহলে দেখা মাত্রই ধরে নিতে হবে যে এটা যেহেতু এজ, এখানে while আসবে না, এটা ভুল, এখানে when দিতে হবে। বোঝা গেছে? আরেকটা হচ্ছে পিরিয়ড অফ লাইফ, যেটা বলেছিলাম while I was a child, এটা কিন্তু এই চাইল্ডহুড, এটা কিন্তু আমার লাইফের একটা পিরিয়ড, একটা সময়কাল। কথাটা ক্লিয়ার? while I was at a school, যখন আমি একটা স্কুলে ছিলাম, হ্যাঁ, অথবা while I was a school student, যখন আমি একজন স্কুল স্টুডেন্ট ছিলাম, এটা কিন্তু আমার লাইফের একটা পিরিয়ডের একটা সময়কাল, একটা পিরিয়ড। এই সমস্ত ক্ষেত্রে সবসময় when বসবে, when, not while। তাহলে এনি এজ অর এনি পিরিয়ড অফ লাইফ, এই সমস্ত ক্ষেত্রে আমাদের অবশ্যই when ব্যবহার করতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা,
তিন নম্বর কথা ওয়েন নিয়ে 3 নম্বর কথা, ওয়েন নিয়ে 3 নম্বর কথা হচ্ছে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে ওয়েন ব্যবহৃত হবে, ওয়াইল নয়। সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে ওয়েন ব্যবহৃত হবে। আমরা আমরা জিজ্ঞেস করি ওয়েন ডিড ইউ গো টু ঢাকা, আমরা কখনো বলি না ওয়াইল ডিড ইউ গো টু ঢাকা, এই ধরনের কথা বলি বলি না। আমরা ওয়াইল দিয়ে প্রশ্ন করি না, তাহলে ওয়েন দিয়ে প্রশ্নটা করতে হবে সবসময় সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে। কেমন আমাদের ওয়েন ব্যবহার করতে হয়। তাহলে এই তিনটা হচ্ছে ওয়েনের জন্য ফিক্সড 3টা ক্রাইটেরিয়া, এবং ওয়েনের এই 3টা প্লেস হচ্ছে ওয়েনের জন্য ফিক্সড। কেমন? আর ওইদিকে ওয়াইলের জন্য একটা প্লেস আছে, সেটা হচ্ছে সকল কন্টিনিউয়াসের জন্য তার পথ খোলা। কেমন? এবার আসো আরেকটা বাক্য লিখো। একটা বাক্য লিখো যে হি কল্ড মি ওয়াইল আই ওয়াজ স্লিপিং। He called me while I was sleeping. He called me while I was sleeping. তারপরে আরেকটা বাক্য লিখো I was sleeping when he called me. I was sleeping while he called me. When he called me. I was sleeping when he called me. I was sleeping when he called me. শেষ? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে প্রথম বাক্যটা কি বলেছি? He called me He called me while I was sleeping. আচ্ছা, তাহলে একটা বিষয় খেয়াল করেছো যে পাস্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস, ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস একসাথে আসতে পারে, তবে শর্ত হচ্ছে একই বাক্যে যখন ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস চলে আসবে ওই বাক্যের মধ্যে ওয়াইলের পরের অংশটা কন্টিনিউয়াস আর ওয়েনের পরের অংশটা পাস্ট ইনডিফিনিট। দুটো বাক্য খেয়াল করো তো, ওয়াইলের পরের অংশটা কন্টিনিউয়াস এবং ওয়েনের পরের অংশটা ফার্স্ট ইনডিফিনিট সব সময় হবে। যদি কোনো বাক্যে এরকম হয়, একই বাক্যে যদি পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস আসে, তখন খেয়াল করতে হবে ওয়াইলের পরের অংশটা সবসময় কন্টিনিউয়াস হবে, এটা আগে হোক অথবা পরে হোক। এরপর ওয়েনের পরের অংশটা সবসময় পাস্ট ইনডিফিনিট হবে, এটা বাক্যের শুরুতে হোক অথবা শেষে হোক। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার। কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করে নাও এক্ষুনি, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি তাড়াতাড়ি। কনফিউশন আছে? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে পরীক্ষায় কিন্তু, এবং আমরা এগুলো আসলে শুধু পরীক্ষা না, এগুলো আসলে আমাদের কথাবার্তায় মানে প্র্যাকটিক্যাল লাইফে তুমি যখন একজন ফরেনারের সাথে কথা বলবা, বা তুমি যখন আমাদের দেশেই কোনো অফিস আদালতে যখন কথা বলবা, হ্যাঁ, এইভাবে যদি তুমি ভুলভাল ইংরেজি বলো, হ্যাঁ, তখন কিন্তু ওরা হাসবে, তোমাকে নেটিটকারি করবে যে এই তো ইংরেজি বলে যে ভুলভাল, ও তো উল্টা পাল্টা সেন্টেন্স বলে, বাক্য বলে, এই বলতেছে আর কি। এটা যাতে মানে সমালোচনার মুখে যাতে না হয়, মুখে যাতে পড়তে না হয়, আমাদের সাথে মানে প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এই বাক্যগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। আচ্ছা, এখন প্রিপোজিশন অফ প্লেস তোমরা বাসায় পড়ে নিও আর কি, এটাকে আলোচনার দরকার আছে। এটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয়, এই প্রিপোজিশন অফ টাইম এবং প্রিপোজিশন অফ প্লেস সবচেয়ে বেশি ব্যবহার হয় আমাদের বাক্যগুলোতে এবং দৈনন্দিন কথাবার্তায়, স্পিকিং এ, রাইটিং এ, সব জায়গায় আর কি। এটা তোমরা বাসায় পড়ে নেবে আর কি, দরকার আছে এটা আলোচনা করার। একটু করেন স্যার। ভালো। একটু বলতাম। আচ্ছা, আচ্ছা, একটু তো বলা যাবে না, বললে তো ভালো করে বলতে হবে। তাহলে তোমরা কি প্রিপেয়ার্ড আছো? আমি তাহলে লং টাইম নিচ্ছি, আরেকটা ক্লাস নিচ্ছি আর কি, দীর্ঘ সময়, হ্যাঁ, 1 ঘন্টা। স্যার আমাদের আজকে আর কোনো ক্লাস ইয়েস নেই। স্যার। আচ্ছা, তাহলে যতক্ষণ সময় যায় আর কি, 1টা পর্যন্ত, ঠিক আছে? ওকে স্যার। না স্যার।
একটা পর্যন্ত না? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ঠিক আছে, আমরা দেখি, আমরা দ্রুত শেষ করার চেষ্টা করব আর কি। আচ্ছা, এই এখন যা যা আলোচনা করতেছি এগুলো কিন্তু খুব সতর্কতার সাথে বুঝে বুঝে, খবরদার এগুলো মুখস্থ করার কিছু নাই, আমি বারবার বলছি ইংরেজি মুখস্থ করার কিছু নাই, বোঝার বিষয়। তাহলে একটু লিখো প্লেস অফ, প্রেপোজিশন অফ প্লেস, উপরে টাইটেলটা লিখো প্রেপোজিশন অফ প্লেস। লিখছি স্যার। লিখেছো? আচ্ছা, এই প্রেপোজিশন অফ প্লেস, এটা ওই যে আমি বলেছিলাম যে আসলে আমরা যত কাজ করি এই কাজগুলো কোথাও না কোথাও হয়, তাই না? আমি যদি বলি সে স্কুলে গেল, সে বিশ্ববিদ্যালয়ে গেল, সে অফিসে গেল, সে লন্ডন গেল, আমেরিকা গেল, ফ্রান্সে গেল, তাহলে কোথাও না কোথাও গেল, কোনো না কোনো জায়গায় গেল, তাই না? তাহলে মানুষ যা কিছু করে, সে মহাকাশে গেল, যা কিছু করে, সমস্ত কিছু কিন্তু কোনো না কোনো আধারে হয়। আধার মানে কি? প্লেস, জায়গা। আচ্ছা, তাহলে আমরা প্রেপোজিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি মানে রুল বেসড এবং সবচেয়ে বেশি ব্যবহার হয়, হ্যাঁ, প্রায় অ্যারাউন্ড 80% তিনটা প্রেপোজিশন প্লেস অফ টাইমের ক্ষেত্রে, যেটা প্লেস অফ মানে প্রেপোজিশন অফ টাইমের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এখানে প্রেপোজিশন অফ প্লেসের ক্ষেত্রেও সেম ভাবে ব্যবহৃত হবে। লিখো অ্যাট, অন, ইন, মানে পাশাপাশি লিখো অ্যাট, অন, ইন। স্যার লিখছি। আচ্ছা আচ্ছা, আমরা তো বারবারই বলেছিলাম যে অ্যাটটা বলা হয় মানে স্পেসিফিক প্লেসের জন্য, স্পেসিফিক লোকেশনের জন্য। তাহলে অ্যাট এর পাশে লিখো দ্য মোস্ট স্পেসিফিক লোকেশন, দ্য মোস্ট স্পেসিফিক লোকেশন অ্যাট এর পাশে লিখো। অ্যাট এর পাশে অথবা নিচে লেখো, অ্যাট এর জন্য আরো অনেক কিছু বলতে হবে। দ্য মোস্ট স্পেসিফিক লোকেশন। আচ্ছা, আমি তোমাদের দেখতেছি না কেন? স্যার আমরা তো ভিডিও ক্যামেরা অফ। আমার ক্যামেরা অফ না, কিন্তু আমার এখানে যা ছিল এগুলো তো কিছুই দেখতেছি না। আচ্ছা, মিনিমাইজ হয়ে গেছে মনে হয়। আচ্ছা, বুঝতেছি না কি হয়েছে। একটু মিটিং এ দিলে। আচ্ছা আচ্ছা, যাক, মানে তোমরা আমাকে দেখতেছো তো, আমার কথা শুনতেছো? হ্যাঁ Yes, স্যার। sir. আচ্ছা আচ্ছা, তাহলে দেখো, আহ, তাহলে খেয়াল করতে হবে, দেখো এই টাইমের ক্ষেত্রে যে আমাদের সেন্স অফ টাইম উল্লেখ থাকলে যে অবস্থা, যে আমরা প্রেপোজিশন ইউজ করতে পারবো, ইফ উই হ্যাভ দ্য স্ট্রং সেন্স অফ টাইম। ঠিক একইভাবে ইফ উই হ্যাভ দ্য স্ট্রং সেন্স অফ প্লেস যদি থাকে, মানে প্লেসটা আমাদের চিনতে হবে। আমি বারবার বলছি প্লেসটা আমাদের চিনতে হবে। প্লেসটা যদি আমরা চিনতে পারি তাহলে দেখবা যে প্লেস অফ প্রেপোজিশন আজকেই সারা জীবনের জন্য ক্লিয়ার ইনশাআল্লাহ। কেমন? দেখো, তাহলে অ্যাট আমি বলেছি, একটা টার্ম ব্যবহার করেছি স্পেসিফিক, দ্য মোস্ট স্পেসিফিক লোকেশনের জন্য অ্যাট। কেমন? আচ্ছা, এবার ইন এর ওখানে লিখো দ্য মোস্ট স্পেসিফিক প্লেস and the least specific place. in এর ওখানে লিখো, in এর নিচে, in এর জন্য in, the most specific place and the least specific place. least, L-E-A-S-T, least, least মানে হচ্ছে সবচেয়ে কম। স্যার এখানে কোনটা অ্যাট লিস্ট দ্য প্লেস বলছেন যেটা এটা হচ্ছে in, in এর জন্য the most স্পেসিফিক প্লেস। ইন এর জন্য দুইটা, একটা হচ্ছে দ্য মোস্ট স্পেসিফিক আর একটা হচ্ছে দ্য লিস্ট স্পেসিফিক প্লেস। ইন এর জন্য দুইটা। এটার জন্য এটার জন্য বলেছিলাম দ্য মোস্ট স্পেসিফিক লোকেশন, লোকেশন বলেছি আমি, প্লেস বলি নাই, লোকেশন বলেছি। আমার কথা শুনছো? স্যার
আচ্ছা জি তাহলে স্যার at এর জন্য the most specific location বলেছি, you have to locate anybody else or anything else at any place. at এর কাজ হচ্ছে কাউকে লোকেট করা। আচ্ছা বিস্তারিত আসবো। আর in এর হচ্ছে the most specific place এবং the least specific place, সবচাইতে বেশি স্পেসিফিক প্লেস হচ্ছে in, আবার সবচাইতে কম স্পেসিফিক প্লেস হচ্ছে in, দুইটাই in এর জন্য ব্যবহার করা হয়। কেমন? আচ্ছা জি স্যার এরপরে আসো, এই in এর জন্য আরো দুটো শব্দ ব্যবহার করো। একটা হচ্ছে enclosed by or surrounded with। in এর জন্য in এর নিচে লিখো, in এর নিচে দুইটা লিখেছো না, the most specific place and the least specific place। in এর জন্য in এর নিচে আরো দুটো শব্দ লিখো, যে enclosed এবং surrounded, চারদিকে পরিবেষ্টিত থাকবে in, enclosed এবং surrounded। জি স্যার আচ্ছা এবার on এর জন্য আসো, মিডিয়াম স্পেসিফিক পজিশন। on এর জন্য আসো, মিডিয়াম স্পেসিফিক পজিশন। মিডিয়াম স্পেসিফিক স্পেসিফিক পজিশন লিখেছো? জি স্যার এরপরে স্ল্যাশ দিয়ে লিখো সারফেস, ফ্ল্যাট সারফেস, ফ্ল্যাট FLAT, ফ্ল্যাট সারফেস অর্থাৎ সমতল ভূমি। আচ্ছা এই ফ্ল্যাট সারফেসটা জি স্যার Yes, sir. এটা কি পজিশনে আছে, হরাইজন্টাল না ভার্টিক্যাল? ভার্টিক্যাল ভার্টিক্যাল আর এটা কি পজিশনে আছে? হরাইজন্টাল হরাইজন্টাল হরাইজন্টাল। তাহলে ফ্ল্যাট সারফেস স্ল্যাশ দাও, স্ল্যাশ দিয়ে লিখো horizontal and vertical position of anything else। স্যার অনের জন্য on এর জন্য, হ্যাঁ on এর জন্য। horizontal and vertical position of anything else। লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা তারপরে লিখো যে ইলেকট্রনিক হার্ডওয়্যার এন্ড সফটওয়্যারের জন্য অন ফিক্সড, সমস্ত ইলেকট্রনিক হার্ডওয়্যার এবং সফটওয়্যারের জন্য, সমস্ত ওয়েবসাইটের জন্য অন। একবার বলবেন? ইলেকট্রনিক যত যন্ত্র আছে, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট অর্থাৎ হার্ডওয়্যার আর কি, ইলেকট্রনিক হার্ডওয়্যার এবং সফটওয়্যার যত ওয়েবসাইট যা আছে আর কি, ওয়েবসাইট গুলো তো সবগুলো তো সফটওয়্যার, ভিডিও চ্যানেল গুলো সবগুলো তো সফটওয়্যার, এই সমস্ত সব কিছুর জন্য কিন্তু প্রেপোজিশন একটাই ফিক্সড, সেটা হচ্ছে অন। On. অন।
বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা অনের এক্সাম্পলে আসবো একটু পরে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি বিস্তারিত। আচ্ছা, আমরা ইনে চলে যাই। ইন ইন আমরা ইনে চলে যাই। ইনের প্রথম 4টা ক্রাইটেরিয়া, মানে 4টা বৈশিষ্ট্য ইন বসানোর জন্য আমরা বলেছিলাম, মনে আছে না? একটা হচ্ছে দ্য মোস্ট স্পেসিফিক প্লেস, আর একটা হচ্ছে দ্য লিস্ট, সবচেয়ে কম স্পেসিফিক প্লেস। 1 2। 3 নম্বরে হচ্ছে এনক্লোজড বাই, 4 নম্বরে হচ্ছে সারাউন্ডেড উইথ অর বাই সামথিং এলস। আচ্ছা, তাহলে এই 4টা ক্রাইটেরিয়া যদি আমি বুঝতে পারি, তাহলে ইন বসানোটা আমার জন্য একেবারেই সহজ। দেখো, কথা শোনা যাচ্ছে কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো যে এই ইন যেহেতু বলেছি একেবারেই লিস্ট স্পেসিফিক প্লেস। কেউ যদি জিজ্ঞেস করে আমাকে, ভাই আপনি কোথায় থাকেন? ধরো কোনো ফরেনার আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কোথায় থাকেন? আমি বললাম আমি এশিয়া মহাদেশে থাকি, তাই না? আমি বললাম আমি এশিয়া মহাদেশে থাকি, সে আমাকে ধরতে পারবে আমি কোথায়? না স্যার। আচ্ছা, এরপরে আমি যদি বাংলাদেশে থাকি, তাহলে বাংলাদেশের কোথায় থাকি সে আমাকে ধরতে পারবে? না। স্যার। এরপরে আমি যদি বলি ভাই আমি ঢাকা থাকি, ঢাকার কোন জায়গায় আমাকে ধরতে পারবে? অথবা আমি যদি বলি, ধরো তোমার কোনো ফ্রেন্ডের সাথে দেখা হলো ঢাকায়, যে চিটাগং কখনো আসে নাই, ফ্রেন্ডের সাথে দেখা হলো, এখন বলার জন্য বলা আর কি, দোস্ত আমি তো চিটাগং থাকি, যাইস বেড়াতে যাইস। দোস্ত ঠিক আছে যাব, ঠিকানা চিটাগং, চিটাং যাইস, চিটাং আর কি, চিটাং গিয়ে ওখানে গেলে আমাকে পাবি, সম্ভব? না স্যার। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে লিস্ট, সবচেয়ে কম স্পেসিফিক প্লেস। মানে স্পেসিফিক, খেয়াল করতে হবে, স্পেসিফিক শব্দটা আমি বারবার ব্যবহার করছি। কেউ যদি জিজ্ঞেস করে, কোনো ফরেনার আমার সাথে ফোনে কথা বলতেছে, আমি বললাম ভাই আপনি, উনি আমাকে জিজ্ঞেস করলেন কোথায় থাকেন, আমি বললাম থাকি তো ভাই, থাকি থাকি এক জায়গায় থাকি। তো কোথায় থাকেন? আচ্ছা থাকি। তাহলে এটা আমি কোনো স্পেসিফিক কথা বলি নাই। কিন্তু যখন আমি বললাম এশিয়া কন্টিনেন্ট, অর্থাৎ এশিয়া মহাদেশে থাকি, তাহলে এটা স্পেসিফিক হয়েছে, তবে একেবারেই লিস্ট স্পেসিফিক, তাই না? তারপরে আমি বললাম কোন একটা দেশে থাকি আর কি, তাহলে এটা স্পেসিফিক হয় না। যখন আমি বলবো বাংলাদেশে, তখন এটা স্পেসিফিক, কিন্তু এটাও কিন্তু একেবারে লিস্ট স্পেসিফিক। যখন আমি বলবো ঢাকায় বা চট্টগ্রামে থাকি, এটাও স্পেসিফিক, তবে এটাও কিন্তু লিস্ট স্পেসিফিক। কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর যদি আমি বলি যে আমি চট্টগ্রামের 2 নম্বর গেট থাকি, তাহলে 2 নম্বর গেট হচ্ছে আমাকে ধরার, আমাকে ট্রেস করার, আমাকে লোকেট করার লোকেশন। কথাটা বোঝা গেছে? যেই জায়গায় আমাকে ইজিলি লোকেট করা যাবে সেই জায়গার জন্য অ্যাট। ওই যে অ্যাট বলেছি না? ইয়েস স্যার। হ্যাঁ, ওই অ্যাট হচ্ছে স্পেসিফিক লোকেশন। তাহলে 2 নম্বর গেট, আমি 2 নম্বর গেট থাকি, এখানে আমি যেখানে এই 2 নম্বর গেট যদি আমাকে কেউ যদি আমাকে খুঁজতে আসে, তাহলে সে আমাকে খুঁজে পাবে। কিভাবে খুঁজে পাবে? হয়তো আমি নামাজ পড়তে বের হব, হয়তো আমি বিশ্ববিদ্যালয়ের জন্য বের হব, হয়তো আমি কোনো শপিং এর জন্য বের হব, বাজার করতে বের হব, কোনো না কোনো কাজে বের হব ওখানে। অথবা সেখানে গিয়ে মোটামুটি আমি যদি ফেমাস হই, হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করলে আমি মানে আমাকে খুঁজে পাবে। তাহলে আমার লোকেশনটা কোন জায়গায়? এই লোকেশনটা হচ্ছে মেইন জিনিস। এই লোকেশনটার জন্য অ্যাট, লোকেশনটার জন্য অ্যাড। আর এই যে বললাম যতগুলো স্পেসিফিক বাট দ্য লিস্ট স্পেসিফিক লোকেশন, সমস্ত কিছুর জন্য ইন। তাহলে জায়গার জন্য মানে কতগুলো জায়গা লিস্ট স্পেসিফিক হতে পারে সেটা আমরা একটা লিস্ট করে নিই, তাহলে সহজ হয়ে যাবে। লিখো কন্টিনেন্ট, মহাদেশ। ইনের নিচে লিখো কন্টিনেন্ট, মহাদেশ। কান্ট্রি, স্টেট, district, city, town. স্যার কন্টিনেন্টের পর থেকে যদি একটু বলেন আবার। Continent,
মহাদেশ, তারপর হচ্ছে কান্ট্রি। স্টেট, ডিস্ট্রিক্ট, স্যার কান্ট্রি পরে কি বলছেন? কান্ট্রি, স্টেট, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, সিটি, টাউন। লিখেছো? জি স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই সমস্ত জায়গাগুলো হচ্ছে আমরা দেখতেছি লিস্ট স্পেসিফিক। এরকম আরো অনেকগুলো জায়গা, যে সমস্ত জায়গাগুলো তোমার কাছে মনে হবে যে এটা স্পেসিফিক না, এটা মোস্ট স্পেসিফিক না, লিস্ট স্পেসিফিক, তাহলে কোনো চিন্তা না করে, কোনো টেনশনের দরকার নাই। আমার সূত্র হচ্ছে এটা, আমাকে জায়গাটা চিনতে হবে, আমাকে প্লেসটা চিনতে হবে। আমার প্লেসটা আমি কিভাবে চিনবো? এই প্লেসটা দিয়ে যদি তাকে সহজে লোকেট করা যায়, ট্রেস করা যায়, তাহলে সেখানে আমি ওই জায়গার আগে অ্যাট বসিয়ে দেব। আর যদি এই জায়গার শুধু এই জায়গার নাম দিয়ে যদি তাকে ট্রেস করা না যায়, তাহলে সেখানে আমি ইন বসাবো। এটা হচ্ছে ফাইনাল কথা। কথাটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার আসো, যেটা বলেছিলাম এনক্লোজড অথবা সারাউন্ডেড। এনক্লোজড অথবা সারাউন্ডেড, কেমন? আমরা সারাউন্ডেড এর কথা বলি। দেখো, জায়গার কথা বলছি। আমি যদি বলি, লিখো আই এম ইন মাই ড্রয়িং রুম, লিখো আই এম ইন মাই ড্রয়িং রুম। My mother is in the kitchen. We are in the classroom. We are in the classroom. লিখেছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, ওই যে বললাম এই সমস্ত বাক্যগুলোতে সবগুলোতে ইন বসিয়েছি না? জি স্যার। আচ্ছা, তাহলে ইন কেন বসিয়েছি? কারণ আমাদের রুমগুলো কিন্তু চার দেয়ালে সারাউন্ডেড, ঠিক কিনা? জি স্যার। আমাদের ক্লাসরুম, আমাদের রান্নার রুম, আমাদের ড্রয়িং রুম বা আমাদের বেডরুম, হ্যাঁ, বা আমাদের ডাইনিং রুম, এগুলো বা আমাদের অফিস রুম, কেমন? তাহলে এই যে সমস্ত জায়গার মধ্যে আমি আছি বা কোনো কিছু আছে, সেটা যদি সারাউন্ডেড হয় চার দেয়ালে, সেখানে আমরা ইন বসাবো। ওই যে বলেছিলাম সারাউন্ডেড, তাহলে আমি সারাউন্ডেড এর এক্সাম্পলটা আমি পেয়ে গেছি। মাই মাদার ইজ ইন দ্য কিচেন, উই আর ইন দ্য ক্লাসরুম, হ্যাঁ, আই এম ইন মাই ড্রয়িং রুম, কেমন? তাহলে এগুলো হচ্ছে সারাউন্ডেড। আবার দ্বিতীয় কথা হচ্ছে, এগুলো হচ্ছে দ্য মোস্ট স্পেসিফিক প্লেস, ঠিক কিনা? এগুলো দ্য মোস্ট স্পেসিফিক প্লেস না? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই রুমগুলো আমি দেখতেছি, এগুলো হচ্ছে মোস্ট স্পেসিফিক প্লেস, এগুলোর ক্ষেত্রে ইন বসবে। তাহলে দেখা গেল ইনটা বসানো হচ্ছে দ্য মোস্ট স্পেসিফিক প্লেস এবং দ্য লিস্ট স্পেসিফিক প্লেস। সবচেয়ে কম স্পেসিফিক প্লেসের ক্ষেত্রে ইন, আবার সবচেয়ে বেশি স্পেসিফিক প্লেসের ক্ষেত্রে ইন। বোঝা গেছে কথাটা? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবার আসো আমরা যদি বলি কয়টা বাক্য লিখো, আই এম ইন মাই কার, কয়েকটা বাক্য লিখো, সেটা ইনের নিচে লিখো, ইন বরাবর, আই এম ইন মাই কার। তারপরে স্ল্যাশ দিয়ে লিখো হেলিকপ্টার, স্ল্যাশ দিয়ে লিখো ট্যাক্সি।
লিখেছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখো যত ধরনের ভেহিকলস আছে মানে যানবাহন আছে, এই যানবাহনের মধ্যে দুই টাইপের যানবাহন, একটা হচ্ছে এই এই তোমার প্রাইভেট ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। একটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমরা ব্যবহার করি, পার্সোনালি ব্যবহার করি, সেগুলোর জন্য সবসময় ইন বসবে। কেন ইন বসবে? কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে এনক্লোজড। আমি কারে উঠলাম, আমি আমার কারে উঠার সাথে সাথে আমি আমাকে এনক্লোজড করে ফেললাম। ইট টোটালি ডিপেন্ডস অন মাই উইশ। এটা সম্পূর্ণ আমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। খেয়াল করো, আমি একটা হেলিকপ্টার ভাড়া করলাম, সাধারণত হেলিকপ্টারগুলো ভাড়ায় বেশি চলে। হেলিকপ্টার ভাড়া করলাম, আমি আমার মতো করে আমি উঠে বা আমার কয়েকজন নিয়ে উঠে আমি আবার এনক্লোজড করে ফেললাম। কারে উঠলাম, আমি আমাকে এনক্লোজড করে ফেললাম। ট্যাক্সিতে উঠলাম, হ্যাঁ, অ্যাজ লং এজ আই পে দ্য বিল, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্যাক্সিটা কিন্তু আমার ভাড়ায় চালিত, যে এটা কেমন। এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু সবসময় ইন এনক্লোজড প্লেস খেয়াল করতে হবে, এনক্লোজড। বুঝতে পেরেছো? ওকে স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, এবার আসো যে যতগুলো পাবলিক ট্রান্সপোর্ট আছে যেগুলো আসলে আমরা পার্সোনালি ব্যবহার করি না, সেটা অন এর বরাবর লিখো। আই এম অন দা শিপ, স্ল্যাশ দিয়ে লিখো ট্রেন, স্ল্যাশ দিয়ে লিখো প্লেন। অন বরাবর লিখো আই এম অন দা শিপ। তার পার্সোনাল ভেহিকল হলে কি এটা কি ইন ব্যবহার হবে না? হ্যাঁ, পার্সোনাল যেগুলো প্রাইভেট এবং পার্সোনাল, সেগুলোর স্পেস সাধারণত ছোট হয় এবং এগুলো এনক্লোজড হয়। হ্যাঁ, আমি যখন উঠবো তখন দরজা খুলবে, আর যখন নামবো তখন দরজা ওপেন হবে। এটা কারোর জন্য আর হবে না, এটা কারোর জন্য ওপেন থাকবে না। হ্যাঁ, সে কারণে এটাকে এনক্লোজড পজিশন বলা হয় আর কি, প্লেস বলা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে সবসময় ইন মনে রাখতে হবে এটা। আর আই এম অন দ্য শিপ, স্ল্যাশ দিয়ে লিখো অন দ্য ট্রেন, স্ল্যাশ দিয়ে লিখো অন দ্য প্লেন, স্ল্যাশ দিয়ে লিখো অন দ্য বাস। লিখছি স্যার। আচ্ছা, এবার দেখো এই ট্রেন, আমি কোথাও যেতে চাইলে আমি একা একটা ট্রেন ভাড়া করে যাব না, তাই না? আচ্ছা, আমি কোথাও যেতে চাইলে বিশাল একটা শিপ নিয়ে আমি একা কোথাও সাধারণত যাব না। আচ্ছা, এরপরে আমি কোথাও বেড়াতে যেতে চাইলে আমি বিশাল একটা প্লেন ভাড়া করে কোথাও যাব না, তাই না? তাহলে এগুলো হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। এখানে সমস্ত মানুষ, অনেক মানুষ আসবে, বিভিন্ন ধরনের মানুষ আসবে, যাবে, নামবে। হ্যাঁ, তো এই সমস্ত ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু আমাদের এই অন ব্যবহার করতে হয়। এটার এই কারণটা কি? এক নম্বর কারণ হচ্ছে এটা কিন্তু সাধারণত মানে ওরকম এনক্লোজড না, আমার জন্য পার্সোনালি এটা এনক্লোজড না। হ্যাঁ, এটা কিন্তু সবার জন্য ওপেন। সবার জন্য কিরকম ওপেন? কেউ একজন কুমিল্লা নামলো, তার জন্য ওপেন করতে হবে। কেউ একজন তোমার মিরসরাই ফেনীতে নামলো, তার জন্য ওপেন করতে হবে। কেউ একজন মনে করো তোমার ব্রাহ্মণবাড়িয়া নামলো, তার জন্য ওপেন করতে হবে। তাহলে এটাকে এনক্লোজড হিসেবে কাউন্ট করা হয় না এই সমস্ত যানবাহনগুলোর জন্য। কিন্তু একটা স্পেসিফিক পজিশনে সে আছে। সে কোথায় আছে? শিপে আছে। তাহলে এটা তার একটা স্পেসিফিক পজিশন। সে কোথায় আছে? সে বিমানে আছে, এটা তার একটা স্পেসিফিক পজিশন। সে কোথায় আছে? সে ট্রেনে আছে, এটা তার একটা স্পেসিফিক পজিশন। সে কোথায় আছে? সে বাসে আছে, এটা তার একটা স্পেসিফিক পজিশন। এই কারণে এগুলোর জন্য অন। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবার আসো বোট শব্দটা নিয়ে। এই বোট শব্দটা নিয়ে, এটা আমাদের দেশে একটা বোটে অনেক মানুষ উঠে, গরু সহ উঠে, এরপর পানিতে তলিয়ে যায়। যদি এরকম হয় তাহলে আই এম অন দা বোট হবে। আর বিদেশিরা সাধারণত বোট ব্যবহার করা হয় ওরা প্রমোত্তরী হিসেবে, ভ্রমণের জন্য, পার্সোনাল ব্যবহারের জন্য। তাদের জন্য আবার ইন দা বোট হবে, ইন, কারণ এটা তাদের জন্য এনক্লোজড। খেয়াল করতে হবে। বোট, নৌকা। এই নৌকা যখন আমি পার্সোনালি ভাড়া করব, কেউ যদি বলে ওয়ার আর ইউ নাও, আমি যদি বলি আই এম ইন দা বোট,
তখন বুঝতে হবে যে আমি নিজেই একটা বোট ভাড়া করেছি এবং ওই বোটের মধ্যে আমি সহ আমার ফ্যামিলির কয়েকজন আমরা ব্যক্তিগতভাবে আছি, তখন ইন। কারণ এটা আমার জন্য এনক্লোজড, কারোর জন্য ওপেন নয়, আমার জন্য ওপেন, আমার জন্য ক্লোজড। তাহলে স্যার আমাদের দেশে কোনটা হবে স্যার? ওই তো আমাদের দেশে বললাম গরু সহ নৌকায় তুলে পানিতে তলায় যায় না, তাহলে অন। স্যার যদি পিকনিকের জন্য বাস ভাড়া করা হয়? হ্যাঁ, কোনো অসুবিধা নাই। পিকনিকের জন্য বাস ভাড়া করলেও সেটা পিকনিকে তুমি একা যাবা? না স্যার। একা যাবা না। এখানে আরো একটা কথা হচ্ছে যে লার্জ ভেহিকল আর ওগুলো হচ্ছে স্মলার ভেহিকল। সাধারণত স্মলার ভেহিকল গুলো প্রাইভেটলি পার্সোনালি ইউজ করা হয়, আর লার্জার ভেহিকলস গুলো সাধারণত পাবলিকের জন্য, হ্যাঁ, লার্জ নাম্বার অফ পিপলের জন্য ব্যবহার করা হয়, সে কারণে অন। অনেকে তো প্রাইভেট প্লেন থাকে, হ্যাঁ, অনেকে তো স্যার আবার প্রাইভেট প্লেন থাকে। আচ্ছা, হ্যাঁ, গুড, ভেরি গুড, ভালো প্রশ্ন। বিল গেটসের প্রাইভেট প্লেন থাকবে, তাই না? তারপর এখন জো বাইডেনের প্রাইভেট প্লেন থাকবে, এরকম যারা বিশ্বের শিল্পপতি তাদের জন্য প্রাইভেট প্লেন থাকবে। কেমন? আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হবে যে সে তখন বলতে পারবে যে আই এম ইন মাই প্লেন, সে তখন বলতে পারবে, সেই বলতে পারবে, সেটা আমরা বলতে পারবো না, সেটা হচ্ছে রেয়ার কেস, এটা তার জন্য প্রাইভেট। কথাটা বোঝা গেছে? তারপরে প্রাইভেট প্লেনটা তো স্মলার হয়ে থাকে, এই কারণে তো ইন, মানে এমনি প্লেনের মতো তো লার্জ হয় না ওটা। লার্জ হয় না, এটা তো আর সে 500 যাত্রী নেওয়ার মতো তো অত বড় লার্জ হয় জি না। স্যার, ওটা স্মলার হয়ে থাকে, লার্জ হ্যাঁ, এটা সাধারণত এনক্লোজড হয়, অর্থাৎ ছোটখাটো হয়, একটু স্পেসটা কম হয়, সে কারণে ইন সবসময় মনে রাখতে হবে। স্মলার প্লেস বাট এনক্লোজড, এটা হলে ইন যানবাহন। স্যার তাহলে আমাদের যখনই কোনো মানে বোট সংক্রান্ত কোনো উদাহরণ আসবে আমরা অন ইউজ করব? বোট সংক্রান্ত কোনো এক্সাম্পল যদি আসে, কেমন, হ্যাঁ, তখন আমরা অন ইউজ করব, সাধারণত অন ইউজ করব। হ্যাঁ, আমরা অন ইউজ করব। ইনও তুমি বসাতে পারো যখন তুমি বলবা যে আমি, হ্যাঁ, বা আমার ফ্যামিলির মেম্বাররা সহ, আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স ইন আ বোট, তখন বোঝা যাবে যে আমি সহ আমার ফ্যামিলির মেম্বাররা প্রাইভেটলি একটা বোটে আছি, তখন ইন। এটা বাক্যের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে। স্যার বাই ব্যবহৃত হয় যে জার্নি বাই বোট। বলতেছি স্যার বলতেছি, রাখো, এর প্রশ্নের উত্তরটা দিয়ে নে আগে, সেটা বলতেছি। এটা হচ্ছে আমরা নৌকার মানে এনক্লোজড এবং শর্টার প্রাইভেট ভেহিকলস এর মধ্যে আমরা কেউ আছি এরকম বললে আমরা ইন বসাবো, কারণ ইনের জন্য আমরা এনক্লোজড এবং সারাউন্ডেড দুটো শব্দ ব্যবহার করেছি। আচ্ছা, এরপরে যদি দেখা যায় যে আমাদের এই পাবলিক ট্রান্সপোর্ট গুলো, যেগুলো আসলে ভেতরে ব্রডার স্পেস আছে এবং যেগুলো আসলে প্রাইভেট নয়, সেগুলোর জন্য আমরা অন ব্যবহার করব। সেখানে আমাদের পাবলিকদের অবস্থান বা আমার নিজস্ব অবস্থান বোঝানোর জন্য আমরা অন ব্যবহার করব। আচ্ছা, এরপরে আসি যে এই সমস্ত পাবলিক এবং প্রাইভেট সমস্ত যানবাহনের কাজ হচ্ছে টু গেট এনি প্লেস, তাই না? এই যানবাহনগুলো আমরা ব্যবহার করি কেন? টু গেট এনি প্লেস, যে কোনো জায়গায় যাওয়ার জন্য, পৌঁছার